যে নামগুলো আপনারা শুনবেন ম্যাক্সিমাম পরিচিত। রিল্যাক্সে ক্লাস করতে থাকবেন। সাধারণ জ্ঞানে খুব বেশি চাপ নেবেন না, তবে আপনি সাধারণ জ্ঞানে খুব বেশি চাপও নিলেন না, আবার পড়লেনও না রেগুলার, তাহলে হবে না। আমি এই জন্য বারবার বলি, প্রতিদিন প্রতিদিন পড়বেন। আপনি অল্প অল্প করে পড়েন, বাট প্রতিদিন পড়েন, দেখবেন যে আপনার যে কোথায় গিয়ে দাঁড়াইছেন শেষমেশ গিয়ে পরীক্ষার আগের দিন দেখবেন যে আপনি একদম সুপ্রিম একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আছেন। প্রতিদিন পড়ার এই হলো ম্যাজিক। আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আমরা আজকে ওই ওয়ান কাইন্ড অফ ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের টপিকটাও তাই। ইতিহাস মানে কি? আমাদের টোটাল যে ভারত, আমরা তো জানি যে আমরা একসময় ভারতের অংশ ছিলাম, এটা তো সবাই জানি। আমাদের দেশ ছিল ভারত। তো সেই ভারত একটা সময় ভেঙে গেল, ভেঙে গিয়ে দুটো দেশ হয়ে গেল। ভারত ভারতই থাকলো, আর একটা নতুন দেশ হলো পাকিস্তান। তো তারপরে আমরা পাকিস্তানের অংশ ছিলাম, আমাদের দেশ তখন ছিল পাকিস্তান। আমরা দীর্ঘদিন পাকিস্তানের অংশ ছিলাম, প্রায় 23 বছর মতো আমাদের দেশ ছিল পাকিস্তান। এবং তারপর একটা নির্দিষ্ট সময় পর আবার দেশ ভাগ হলো, আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম। এটা হতেছে বেসিক কথা, আমরা তো সবাই জানি। আমরা আগে ভারতের অংশ ছিলাম, তারপরে পাকিস্তানের অংশ হলাম, তারপরে পাকিস্তান ছেড়ে বাংলাদেশে আসলাম। তো আজকে আমাদের যে টপিকটা হতেছে এটা, যে আমরা আজকে টোটাল এই দেশ ভাগ নিয়ে শুরু করব। এবং দেশ ভাগের পরে দেখবেন যে অনেকগুলো ইভেন্ট আছে আমাদের। এই ইভেন্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে। ইভেন্ট গুলো যদি আমি বলি, দেশ ভাগ হওয়া এটা একটা ইভেন্ট। তারপরে 47-এ দেশ ভাগ হলো, 48 সাল থেকে ভাষা আন্দোলন শুরু হলো, 52 সালে গিয়ে ভাষা আন্দোলন পূর্ণতা লাভ পেল। তারপরে 52 পার হওয়ার পরে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 সংবিধান আন্দোলন, হ্যাঁ, তারপরে 66-র 6 দফা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। অনেক অনেক ইভেন্ট, তাই না? এই ইভেন্ট গুলো আমাদের মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা ইভেন্টের ভিতরে আলাদা আলাদা ঘটনা আছে। আমরা বিষয়গুলো একটু দেখতে থাকি, আপনারাও ক্লাসগুলো দেখতে থাকেন। আহ আজকে বললাম তো, আজকের ক্লাসটা এমনিতেই অনেক বড়। আমার পক্ষে আসলে এই একটা ক্লাসে সব টপিক খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করাটা আসলে খুব মুশকিল, এবং সেটা সম্ভব না, সময়তেও কুলায় না। এই কারণে আমি চেষ্টা করব যেটুকু আলোচনা করতে হবে সেটুকুই আলোচনা করে দেবো, আর যেটুকু বলবো যে আপনারা এগুলো একটু পড়ে নেবেন, সেগুলো নিজ দায়িত্বে পড়ে নেবেন। যেগুলো বলবো যে নিজ দায়িত্বে পড়ে নেবেন, সেগুলো দেখবেন যে আপনার দেখলেই পারতেছেন। আর যেগুলো আলোচনা করা দরকার সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আমি আমার ক্যামেরা ভিডিও অফ করলাম, আপনারা নিজ দায়িত্বে মিউট হয়ে থাকবেন। দেখেন, আমরা এটুকু মোটামুটি সকলেই জানি। 1 মিনিট। আমরা এটুকু জানি যে 1947 সালে ভারত ভাগ হয়, এবং 1947 সালে ভারত ভাগ হওয়ার ফলে দুইটা কান্ট্রি তৈরি হয়। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। আমাদের দেশ তখন পাকিস্তানের অংশ হয়ে যায়। তো দেখেন, এই টোটাল ব্রিটিশদের যতদিন ধরে ব্রিটিশদের শাসন ছিল, এই ততদিন ধরে টোটাল বাংলা ভাগ হয়েছে দুইবার। 1905 সালে একবার, এবং 1947 সালে একবার। আমরা তো জানি পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে 1905 সালে একবার ভাগ হয়, আর 1947 সালে ভাগ হয়। 1947 সালে তো ভারত ভাগ হয়ে গেল, পাকিস্তান হলো কিছু। তো পাকিস্তানের ভিতরে কিছু বাংলার অংশ আসছে, ভারতের ভিতরে কিছু বাংলার অংশ গেছে। ওদের ওখানে মুর্শিদাবাদ, নদিয়া, মানে পশ্চিমবঙ্গের কিছু বাংলা ভাষাভাষীর যে অঞ্চলটা, সেটা ওদের ভিতরে গেল, আর আমাদের ভিতরে আসছে। তো এই যে মালদহ দেখেন, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, এই অঞ্চলগুলো ছিল সবই মুসলিম অধ্যুষিত এলাকা। তো যেহেতু দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, যে মুসলিমদের জন্য একটা দেশ এবং হিন্দুদের জন্য একটা দেশ, তো তাই যদি হতো তাহলে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, এই অঞ্চলগুলোতে তো মুসলিম বেশি, তাহলে এই অঞ্চলগুলো তো বাংলাদেশের হওয়ার কথা ছিল। তো বাংলাদেশে হয় নাই সামহাও। তো যেহেতু হয় নাই, সেহেতু ক্ষতিপূরণ হিসেবে ওরা আমাদের ভিতরে কিছু অংশ দিয়ে দেয়। সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে মুসলিম অধ্যুষিত বেশি না থাকা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রাম আমরা ভাগে পাইলাম। তো যাই হোক, এগুলো হচ্ছে মূল কথা। দেখেন, আমাদের মূল পড়াশোনা শুরু হইতেছে এই জায়গা থেকে।
1947 সালে যখন পাকিস্তান হয়ে গেল, তখন তো জানি আমাদের দুইটা অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে যদি 100 জন হয়, এই 100 জনের ভিতরে 56.4 ভাগ ছিল বাঙালি। খেয়াল করেন, বাঙালিরা ছিল 50%-এর বেশি। এই পাকিস্তান ওই পাকিস্তান মিলিয়ে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে বাঙালিরা ছিল 50%-এর বেশি। 56.4 ভাগ, এটা পরীক্ষায় আসে কিন্তু, যে 1947 সালে পাকিস্তানে বাঙালি ছিল কত, 56.4 ভাগ বা 4-0 ভাগ। তাইলে বাকি যারা ছিল তারা তো উর্দু ভাষায় কথা বলবে এরকম হওয়ার কথা ছিল না। টোটাল ওই সময়ে উর্দু ভাষায় কথা বলতো এরকম মানুষের সংখ্যা ছিল ওই 3.37%, এরকম খুবই অল্প। খুবই অল্প মানুষ ছিল যারা উর্দু ভাষায় কথা বলতো। তাহলে পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানে, মানে বর্তমান যে পাকিস্তান, ওই অঞ্চলের মানুষজন কিসে কথা বলে? ম্যাক্সিমাম ওই অঞ্চলের মানুষজন পাঞ্জাবি ভাষায় কথা বলে। ওই অঞ্চলে এই ভাষাটাই সবচেয়ে জনপ্রিয়। উর্দু ভাষা হচ্ছে সফিস্টিকেটেড একটা ভাষা, ভদ্রলোকের ভাষা, যারা মানে দেখা যাচ্ছে যে খুব মানে এডুকেটেড এরকম ফ্যামিলি বা এরকম লোকজন তারা উর্দু ভাষায় কথা বলতো। এই উর্দু ভাষায় কথা বলা মোটামুটি যারা উর্দু ভাষায় কথা বলতেন তাদেরকে পণ্ডিত জ্ঞানী এই ধরনের মানুষ বলেই ভাবা হতো। উর্দু ভাষাভাষী মানুষ খুব বেশি ছিল না, 3.37% ছিল। তো যাই হোক, এই বাঙালি যেটা ছিল এই শতাংশটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো পাকিস্তানে তো একটা সরকার তৈরি হইলো। তো সেই সরকারে কারা ছিল দেখেন, সরকারে আমরা টোটাল 4টা পদ দেখতে পাচ্ছি এখানে। 4টা পদের ভিতরে 4টা পদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এটা আমরা সবাই জানি এবং এটা আমাদের পড়তেও হবে পরীক্ষার জন্য। এবং আরেকজন ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান, এই যে ইয়েগুলো দেখেন আর কি, ঠিক আছে? তো লিয়াকত আলী খান, এই লিয়াকত আলী খানকে আমরা পরে আবার পাবো। এবং ওই সময় আমাদের যে পূর্ব বাংলা মানে আমাদের বর্তমান যে বাংলাদেশ, এই অঞ্চলে তো একজন মুখ্যমন্ত্রী থাকে, তাই না? প্রত্যেকটা রাজ্যেই একজন মুখ্যমন্ত্রী থাকে, আপনারা সবাই জানেন যে রাজ্য ভিত্তিক যে দেশগুলো হয় প্রত্যেকটা রাজ্যে একটা করে মুখ্যমন্ত্রী থাকে। কারণ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, তাই না? এরকম। তো এই পূর্ব বাংলার মানে পূর্ব পাকিস্তানের এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটুকু পড়লেই মোটামুটি আপাতত আমাদের চলতেছে, আর এগুলো দরকার নাই। এইগুলো নিয়ে আমরা একটু পরে আসবো, এই টেবিলটাতে আমরা একটু পরে আসতেছি। এবার আসেন, আমাদের এই যে ভাষার প্রবলেমটা তৈরি হলে, এই ভাষার প্রবলেমটা কতদিন আগে থেকে তৈরি হয়েছে? অনেক আগে, দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই হয়েছে, দেশ ভাগ হওয়ার আগ থেকেই হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এইটা দেখতে পাচ্ছি 1937 সালে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। আমরা জানি মুসলিম লীগ নামক যে দলটা ছিল তার সভাপতি ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। তো উনি একটা কথা বলেন যে আমার যে দল অর্থাৎ মুসলিম লীগ, এই মুসলিম লীগের যে দাপ্তরিক ভাষা, এই দাপ্তরিক ভাষা হিসেবে আমি উর্দুকে প্রবর্তন করবো, এরকম যে আমার দল মুসলিম লীগের ভাষা হবে উর্দু, এরকম একটা প্রবর্তনের উদ্যোগ নিয়েছিলেন আর কি ওই সময়। তো ওই সময় শেরে বাংলা ফজলুল হক এই জিনিসটা বিরোধিতা করছিলেন যে না, এটা করা যাবে না নেতা, এটা করলে আমাদেরই ক্ষতি, বা বিভিন্নভাবে বুঝবাজ দিয়ে ওই সময় এই জিনিসটা করা সম্ভব হয় নাই। তো ওই প্রথম বীজ বপন হয় যে উর্দু ভাষারে মানে রাষ্ট্রভাষা করার যে বীজ বপন, এটা হয় 1937 সালে শুরু হলো আর কি এখান থেকে। তো দেখেন, টোটাল যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন দুইটা পর্ব দেখবো, একদম 47-48 সালে, আরেকটা হইতেছে 1952 সালে। দেখার দরকার নেই, পড়ার দরকার নেই, জাস্ট একটু মনে রাখবেন। তো ভাষা আন্দোলন শুরু হলো 1947 সালে। শুরুর জিনিসটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, এখানে ডেট গুলো খেয়াল করতে হবে। ওকে, দেখেন 1947 সাল, তারিখ কত? মে মাসের 17 তারিখ। মে মাসের 17 তারিখ মানে তখনও দেশভাগ কিন্তু হয় নাই। দেশভাগ কবে হয়েছিল আমরা সবাই জানি। পাকিস্তান কবে স্বাধীন হলো? 1947 সালের, এই যে 1947 সালের আগস্ট মাসের 14 তারিখে। আগস্ট মাসের 14 তারিখে মানে আগস্টের আগ পর্যন্ত ভারত পাকিস্তান একসাথে ছিল। তো মে মাস তো আগস্ট মাসের আগে, তাই না? তো 17ই মে, মে মাসের 17 তারিখে এরকম একটা সম্মেলনে মুসলিম লীগের আর এক নেতা চৌধুরী খলিকুজ্জামান, উনি ওই সময় দেশ ভাগ হবে হবে এরকম একটা আলোচনা চলতেছে। ওই সময় উনি বলে ফেললেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। দেশ ভাগ হওয়ার আগেই কিন্তু, এখনো দেশই হয় নাই, উনি আগে থেকেই বলতেছেন দেশ ভাগ হওয়ার আগে যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ভালো কথা। দেখেন, এরপর আসে জুলাই, তখনও দেশ স্বাধীন হয় নাই, জুলাই মাসেও দেশ স্বাধীন হয় নাই কিন্তু।
স্বাধীন হইতে হলে আমাদের আগস্ট মাস পর্যন্ত আসতে হবে, আগস্টের 14 তারিখ। এই ডেটটা খেয়াল করবেন, আগস্টের 14 তারিখ পাকিস্তান স্বাধীন হইলো, তাই না? এই ডেটটা খেয়াল রাখবো। তো আগস্টের আগের মাস হচ্ছে জুলাই 1947। ওই সময় আলিগড় ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর ছিলেন, আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। মার্ক করেন এটা, এই লোকের নাম কিন্তু আসবে। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর জিয়াউদ্দিন আহমেদ, উনি কি কইলেন, বললেন যে না, উর্দু আমাদের রাষ্ট্রভাষা হলে ভালো হয়, এরকম একটা অভিমত ব্যক্ত করলেন যেরকম। তো জিয়াউদ্দিন আহমেদের এই কথা যখন আস্তে আস্তে ছড়ায় পড়লো, তখন আমাদের এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি কি করলেন, একটা প্রবন্ধ লিখলেন। খেয়াল করেন কিন্তু দুইজনে কিন্তু মোটামুটি ডেজিগনেশনে সেম। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এও একজন অধ্যাপক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এও একজন অধ্যাপক। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এই একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর না, বাট খুবই নামকরা এবং প্রভাবশালী একজন অধ্যাপক। দুইজনে প্রায় সেম সেম কিন্তু মানে ডেজিগনেশন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি কি করলেন, এই যে জিয়াউদ্দিন আহমেদের এই কথার প্রেক্ষিতে উনি একটা লেখা লিখলেন। সেই লেখার নাম দিলেন আমাদের ভাষা সমস্যা। পরীক্ষায় আপনাদের যে প্রশ্নটা আসবে যে আমাদের ভাষা সমস্যা, এই লেখার লেখককে, আমাদের যে ভাষা সমস্যা এই লেখার লেখককে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো উনি এই শিরোনাম নিয়ে একটা প্রবন্ধ লেখেন এবং প্রবন্ধে জবাব দেন। এবং এই প্রবন্ধে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, এই যে ইনভার্টেড কমার ভিতরে আছে দেখেন। উনি বললেন যে আমরা হিন্দু বা মুসলমান এটা যেমন সত্য, তার চাইতেও বেশি সত্য আমরা বাঙালি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, এবং এটা কিন্তু মোটামুটি একটা ক্লাসিক পর্যায়ে চলে গেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই কথাটা, যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই জিনিসটা মোটামুটি একটা ক্লাসিক মানে কোটেশনের পর্যায়ে চলে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই লাইনটা তুলে দেয়, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে সত্য আমরা বাঙালি। এই উক্তিটি কে করেছেন? আবার কখনো কখনো খেয়াল করবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে এই লেখাটা লেখা থাকে, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই কথাটা কে বলছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন। গেল। এই যে মে মাসের ঘটনা এবং জুলাই মাসের ঘটনা, এই দুটো ঘটনায় আমাদের দেশ ভাগ হওয়ার আগে, তখনও ভারত পাকিস্তান একসাথে। এইবার আসেন, দেশ ভাগ হয়ে গেছে 14 তারিখে, 14ই আগস্ট। 14ই আগস্ট দেশ ভাগ হওয়ার পরে আমরা জানি আগস্ট মাসের পরের মাস হইতেছে সেপ্টেম্বর মাস। এবার আপনারা একটু হাতের আঙুল গুনে বলেন তো, আগস্ট মাসের 14 তারিখে দেশ ভাগ হইলো, তার পরের মাস যদি সেপ্টেম্বর হয়, তাহলে 2রা সেপ্টেম্বর কয়দিন হয়? 19 দিন মতো হয় খেয়াল করলে। দেশ ভাগ হওয়ার ঠিক 19 দিনের মাথায় বা 18 বা 19 দিনের মাথায়, ডেটটা খেয়াল করবেন এখানে, দেশ ভাগ হয়ে যাওয়া বা দেশ স্বাধীন হয়ে যাওয়ার ঠিক 18 বা 19 দিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ওই সময়কার বয়স কম একজন শিক্ষক, তরুণ শিক্ষক আবুল কাশেম, তিনি একটা প্রতিষ্ঠান তৈরি করলেন। এই প্রতিষ্ঠানের নাম ছিল তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিসটা খুব গুরুত্বপূর্ণ, কে প্রতিষ্ঠা করছিলেন? আবুল কাশেম। নামটা নোট নেবেন, আমি এখানে নোট দিচ্ছি। তিনি এই জিনিসটা প্রতিষ্ঠা করেন। কেন প্রতিষ্ঠা করেন? এই তমুদ্দিন মজলিস নামটা শুনলে আপনার মনে হবে ধর্মীয় প্রতিষ্ঠান, তমুদ্দিন মজলিস আপনার মনে হবে ধর্মীয় প্রতিষ্ঠান, বাট এটা কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না। এই তমুদ্দিন মজলিস এই প্রতিষ্ঠানটা ছিল একটা কালচারাল অর্গানাইজেশন, সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল ভাষা নিয়ে কাজ করা এবং কালচার নিয়ে কাজ করা। তো এই তমুদ্দিন মজলিস আরো কিছু লেখা বের করে, আমরা এই লেখাটা নিয়ে একটু আসবো। ডেটটা একটু মাথায় রাখবেন, সেপ্টেম্বর মাসের 2 তারিখ। এইখান থেকে আমরা আর কিছু দেখবো না। এইবার আসেন তমুদ্দিন মজলিস নিয়ে আমরা একটু বিস্তারিত যাই। এই যে তমুদ্দিন মজলিস, এই তমুদ্দিন মজলিস গঠন হওয়ার এই ডেটটা দেখেন, 1947 সালের 15ই সেপ্টেম্বর। এই ডেটটা একটু দেখেন, তমুদ্দিন মজলিস গঠন হলো কবে? 2রা সেপ্টেম্বর 1947। আর 15ই সেপ্টেম্বর 1947, অর্থাৎ ঠিক 13 দিন পর এই তমুদ্দিন মজলিস একটা লেখা প্রকাশ করে। এই লেখার নাম ছিল, লেখা মানে কি, একটা পুস্তিকা প্রকাশ করে, মানে ছোট বই টাইপের একটা। এই লেখার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এদের প্রথম কাজ খেয়াল করেন, 1 মাসও যাইতে পারে নাই দেশ ভাগ হইলো, তার ভিতরে কি কি হইলো? দেশ ভাগ হওয়ার ঠিক 18-19 দিন পর তমুদ্দিন মজলিস হইলো। তমুদ্দিন মজলিস গঠন করলেন আবুল কাশেম, ভালো কথা। এবং তার ঠিক 13 দিন পরে, 2রা সেপ্টেম্বর ঠিক 13 দিন পরে, 15ই সেপ্টেম্বর ওরা একটা বই বের করলো, এবং এই বইটার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু।
এই বইয়ের ভিতরে লিখছিলেন মোটামুটি তিনজন মানুষ। এই তিনজন মানুষ এখানে লিখছিলেন। কে কে লিখছিলেন? আবুল কাসেম লিখছিলেন, যিনি এই প্রতিষ্ঠানটা তৈরি করছিলেন, সেই আবুল কাসেম নিজে একটা লিখছিলেন। আরেকজন ছিলেন কাজী মোতাহার হোসেন। খেয়াল করেন, 2 নম্বরে কাজী মোতাহার হোসেন। যারা মোটামুটি কিছু আউটার বই টই পড়েন তারা জানেন যে কাজী আনোয়ার হোসেন, কাজী আনোয়ার হোসেনের বাবা ছিল কিন্তু কাজী মোতাহার হোসেন। কাজী আনোয়ার হোসেন কিন্তু যে গোয়েন্দা গল্প লিখতো মাসুদ রানা, ঠিক আছে, এই যে ইয়েগুলো তিন গোয়েন্দা, এই এই জিনিসগুলো, তিন গোয়েন্দা বোনের রাকিব হাসানের, যাই হোক। আর আবুল মনসুর আহমেদ, এই আবুল মনসুর আহমেদ একজন রাজনীতিবিদ ছিলেন, খুব ভালো লেখা লিখতে পারতেন, মানে লেখকও ছিলেন আর কি। এই তিনজনে মিলে এই পত্রিকার এই ছোট পুস্তিকাটা লিখলেন সেপ্টেম্বর মাসের 15 তারিখ 1947 সাল। এবং এই লেখাটা কেন প্রকাশ হলো, এই লেখাটা মানুষের হাতে হাতে ফিরলো, এবং মানুষ এই লেখাটা পড়ে আস্তে আস্তে মতাদর্শগত অবস্থান তৈরি হলো যে না, আমাদের দেশের ভাষা বাংলা হইতে হবে, এরকম একটা ব্যাপার চলে আসছে। এইবার আসেন, কে কে কবে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিল, আমরা সেই জিনিসটা একটু দেখি। মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসলেন। খেয়াল করেন, 1948 সাল, 47 সালে দেশ স্বাধীন হয়ে গেছে। 48 সালে তার ঠিক পরের বছরই মার্চ মাসে ওনার একটা সফর ছিল, মোহাম্মদ আলী জিন্নাহর, বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে। তো উনি একটা সফরে আসছেন। আপনারা জানেন যে কোনো দেশের এই যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা যখন কোন একটা জায়গাতে যায়, কোন একটা জায়গাতে গেলে এদের কিন্তু সফর সূচি থাকে। যারা সরকারি চাকরি কেউ করেন কিনা আমরা জানি না, আপনাদের এই ব্যাচে যারা সরকারি চাকরি করেন তারা জানবেন। ধরেন কেউ, কোনো সচিব কোন একটা জায়গায় সফরে আসছে, সে কখন বাসা থেকে রওনা দিবে, কখন বাসে আসবে নাকি ট্রেনে আসবে না প্লেনে আসবে, সেইখান থেকে তারা রিসিভ করবে কে, সে রাত্রে কোথায় থাকবে, কোন কোন জায়গায় যাবে, এর সব কিছু একটা ডিটেইলে মন্ত্রণালয় থেকে ইস্যু করে দেয়। এবং এই ধরনের লোকজন যখন কোথাও যায়, তাদের 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের একটা সফর সূচি থাকে। তো সেই সূচি অনুযায়ী মোহাম্মদ আলী জিন্নাহর 21 তারিখে ভাষণ দেওয়ার কথা ছিল রেসকোর্স ময়দানে, মানে বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান। 21 তারিখে ভাষণ দেওয়ার কথা ছিল। তার ঠিক 3 দিন পরে, 21, 22, 23, 24, 3 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভাষণ দেওয়ার কথা ছিল। দুইটা সূচি, খেয়াল করেন। 21শে মার্চ 1948, তার 3 দিন পরে 24শে মার্চ 1948। তো উনি রেসকোর্স ময়দানে যখন ভাষণ দিলেন, মানে সোহরাওয়ার্দী উদ্যানে যখন ভাষণ দিতে গেলেন, ওই সময় মোহাম্মদ আলী জিন্নাহ একটা কথা বললেন যে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। ওই সময় মোহাম্মদ আলী জিন্নাহ জাস্ট কথাটা বলে পার পেয়ে গেছিলেন। বাট পার পেয়ে গেলেও ওই দিন এই আলোচনা শেষ হওয়ার পর ওখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা ছিল, শিক্ষকরা ছিল। তো তারা এই জিনিসটা নোট করছে। নোট করার পর তারা এই জিনিসটা মনে রাখছে, এবং তারা জানে যে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন আসবে কার্জন হলে বক্তৃতা দিতে, মোস্ট প্রবাবলি ওই দিন সেম কথাটাই বলবে যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বানাবো বা উর্দুকে রাষ্ট্রভাষা হইতে হবে। তো এই দিন মোটামুটি মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে আসছে, বক্তৃতা শুরু করছে, এবং বলবে না বলবে না সেই একই কথা আবার বলছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এবং এই জিনিসটা জাস্ট একটু বলছে, বলার সাথে সাথে ওই কার্জন হলে যারা যারা ছিল, উপস্থিত ছাত্র যারা ছিল, ছাত্ররা সরাসরি দাঁড়ায় গেল। এবং দাঁড়ায় মোহাম্মদ আলী জিন্নার মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু স্টিল বক্তৃতা করতেছে। ওই বক্তৃতার ভিতরে ছাত্ররা চিৎকার করে বলা শুরু করলো যে আমরা মানি না, মানবো না, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলায় হইতে হবে। এইটা, এই যে ঘটনাটা, একটা দেশের রাষ্ট্রপ্রধান বক্তৃতা দিতেছে, তার বক্তৃতার মাঝে ছাত্ররা উঠে বলতেছে যে না, আমরা এটা হইতে দিব না। এইটা একটা দেশের রাষ্ট্রপ্রধানের জন্য চরম অপমানজনক ঘটনা ছিল, খুবই অপমানজনক ঘটনা ছিল। এই জিনিসটা একটু নোট করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এই রেসকোর্স ময়দানে যেদিন বলছে ওই দিন কিন্তু এরা প্রতিবাদ করে নাই, বাট 3 দিন পর যখন ঢাকা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে আসছে ওই দিন কিন্তু এই জিনিসটা বলছে। তো যাই হোক, এইখান থেকে আমরা আর কোনো কিছু ডেট নিব না, জাস্ট এইগুলো একটু দেখবো যে কে কখন বলছিল, খাজা নাজিমউদ্দিন, লিয়াকত আলী খান, এই জিনিসগুলো আমরা দেখবো। যাই হোক, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় এবং দেখলো যে অবস্থা আসলে একটু খারাপের দিকে যাইতেছে, তখন একটা কমিটি করা হচ্ছে। সেই কমিটির নাম ছিল পূর্ব বাংলা ভাষা কমিটি। এই ভাষা কমিটির কাজটা আরো ইন্টারেস্টিং ছিল, খেয়াল করেন। পূর্ব বাংলা ভাষা কমিটি, এই পূর্ব বাংলা কমিটি করে দেওয়ার পর এই কমিটির যে কমিটির সভাপতি করে দিল মাওলানা আকরাম খান নামে একজন লোককে। মাওলানা আকরাম খানের সভাপতি করে দিয়ে বলে যে আপনি এই সমস্যাটার সমাধান বের করেন, যে কি করা যায়। তো মাওলানা আকরাম খা একটা উদ্ভট জিনিস আবিষ্কার করলেন। বাংলা লিখবে বা বাংলা পড়বে বা বাংলা লিখবে, এটা আরবি হরফে লিখতে হবে। দেখ কিরকম, ধরেন আরবি হরফে কেমনে লেখা, আমরা ছোটবেলায়
আমপারা পড়ছি, কায়দা পড়ছি মাদ্রাসায় মক্তবে। তো তখন আমরা কি দেখতাম, বা জবর বা, বা জবর বা, বাবা, মিম জবর মা, মিম জবর মা, মামা, এরকম পড়তাম কিন্তু। তো আমরা যেমন SMS লিখি না, যে আমি আজকে আসবো, AMI আমি, আজকে, এ যে কে, আজকে আসবো, এইভাবে। তো বাংলা কেমনে লিখতে হবে, এই আরবি হরফ দিয়ে বাংলা লেখার প্রচলন করা হবে আর কি। এইটা ছিল পূর্ব বাংলা ভাষা কমিটির একটা হঠকারী সুপারিশ। যাই হোক, এই মাওলানা আকরাম খান যখন এই যে পূর্ব বাংলা ভাষা কমিটির এই সুপারিশটা দেয়, ওই সময়ও কিন্তু আমাদের এর ভিতরে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়। বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই জিনিসটার বিপক্ষে তীব্র একটা মানে প্রতিক্রিয়া দেন আর কি। পূর্ব বাংলা, এখান থেকে প্রশ্ন যেটা আসে, যে পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন? মাওলানা আকরাম খাঁ। এই মাওলানা আকরাম খাঁ আসে। অথবা আরবি হরফে বাংলা লেখার প্রচলন করছিল কোন কমিটি? আরবি হরফে বাংলা লেখার প্রচলন করছিল কোন কমিটি? পূর্ব বাংলা ভাষা কমিটি। তারিখ টারিখ পড়ার দরকার নাই, আপাতত এইটুকু পড়লেই মোটামুটি হবে। দেখেন, এই যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সময় এখানে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি। এই টেবিলটা আমরা জাস্ট এক পলক একটু দেখবো, কোনটা কোনটা দেখবো। 23শে ফেব্রুয়ারি 1948, আমরা একটু 47 সাল থেকে 48 সালে অলরেডি চলে আসছি। ওই সময় গণপরিষদের যে অধিবেশন, আপনারা তো নিশ্চয়ই জানেন সংসদ কি গণপরিষদ কি, এই দুটোর ভিতরে তফাৎ কি, এই জিনিসটা হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না গণপরিষদ কি সংসদ কি। যাই হোক, আমরা যেদিন সংবিধানের ক্লাস করবো ওই দিন আমরা গণপরিষদ, সংবিধান, তারপর সংসদ, অধিবেশন, এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত জানবো আর, ঠিক আছে? আজকে আমরা ওর ভিতরে যাব না। তো যাই হোক, ওই সময় গণপরিষদের একটা অধিবেশন বসছিল। ওই গণপরিষদের অধিবেশনে কুমিল্লার একজন MP ছিলেন, ধীরেন্দ্রনাথ দত্ত। এই লোক করছে কি, এই লোক ওই সময়কার এই গণপরিষদে গিয়ে বা সংসদে গিয়ে যাই বলেন না কেন, গিয়ে গণপরিষদে বলল কি, যে না, আমাদের যে ভাষা এটা উর্দুর পাশাপাশি বাংলা করতে হবে। ইনি কিন্তু একটা অপশন দিলেন, খেয়াল করছেন কিনা কিনা, ইনি কিন্তু এই প্রথম একটা অপশন দিলেন, ধীরেন্দ্রনাথ দত্ত। ওরা আগে আমরা বলতাম কি বাংলা হইতে হবে রাষ্ট্রভাষা, উনি বললেন যে না, বাংলা না, উর্দুর পাশাপাশি, এই কথাটা কইলেন, যে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি জানান। এই জিনিসটা কিন্তু ওই সময় আসছিল, উর্দুর পাশাপাশি, এই কথাটা কিন্তু ওই ধীরেন্দ্রনাথ দত্ত বলছিলেন। এবং এই ক্ষেত্রে তারিখটা খুব খেয়াল করবেন, তারিখটা কিন্তু বহুবার আসছে পরীক্ষাতে। এবং এইটা গণপরিষদে উনি উত্থাপন করার পর তীব্র একটা নিন্দা হয় কিন্তু, বা উনাকে খুব মানে সবাই, অন্যান্য সদস্যরা, গণপরিষদের সদস্য যারা ছিলেন, ওনারা খুব উনারে তুচ্ছ তাচ্ছিল্য অপমানজনক কথাবার্তা এই জিনিসটা উনি বলছিলেন। তো এই জিনিসটা পরে পরবর্তীতে প্রত্যাখ্যান করা হয় আর কি। আমরা এবার একটু দেখি এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদগুলো আমরা একটু দেখবো। এই যে এই টেবিলটা, এই টেবিলটা একটু দেখবো। এই জিনিসগুলো আমরা আবার পরে আসবো, আমাদের পরে আরো ডিটেল এই জিনিসগুলো আছে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সমূহ আমরা দেখি। এই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মানে কয়েকটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল, কয়েকটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল। তারা চাইছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা করব। এই অর্গানাইজেশন গুলোর কাজ ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। এখন এইখান থেকে দেখেন, প্রথম, দ্বিতীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয়। অর্গানাইজেশনের নাম কি? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আরেকটা অর্গানাইজেশনের নাম কি? এটার নামও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আরেকটা অর্গানাইজেশনের নাম কি? এইটার নামও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। দেখেন, তিনটার নামই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ঝামেলা যেটা বাঁধবে অন্য জায়গাতে বাঁধবে, যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম পর্যায়ে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? এইখান থেকে প্রশ্নগুলো বা প্রশ্নের ধরন কিন্তু এইভাবে আসে, যে প্রথম পর্যায়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? অধ্যাপক নুরুল হক ভূঁইয়া, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন টিচার ছিলেন। দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা হইল, এই দ্বিতীয় পর্যায়ের, এখানে তারিখগুলো দেখার দরকার নাই। দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা হয়েছে, এর আহ্বায়ক কে ছিলেন? শামসুল আলম। খেয়াল করবেন, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা নাম গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নাম। এবং আরেকটা ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এইটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কেন্দ্রিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি টাইপ আর কি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিল? আব্দুল মতিন। এই আব্দুল মতিন কিন্তু দীর্ঘদিন বেঁচে ছিলেন, এই বেশ কয়েক বছর আগে মারা যান কিন্তু। এই যে 21শে ফেব্রুয়ারিতে ফুল টুল দিতে আসতো হুইল চেয়ারে করে, ঠিক আছে? আপনারা হয়তো দেখলে দেখতে পারেন। আব্দুল মতিন, উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ছিল, ওই কমিটির আহ্বায়ক বা প্রধান। আর এইটা হইতেছে খুবই গুরুত্বপূর্ণ, লাস্টের যেটা সর্বদলীয়। এইখানে
অনেকেই, অনেক অর্গানাইজেশন, অনেক মানুষ মিলিয়ে একটা কমিটি মতো হয়েছিল, তার নাম ছিল কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই কেন্দ্রীয় কথাটা খেয়াল রাখবেন, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এর এই তারিখটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটার আহ্বায়ক ছিল কাজী গোলাম মাহবুব। কাজী গোলাম মাহবুব খুবই গুরুত্বপূর্ণ একজন নাম চাকরির পরীক্ষার জন্য, আমাদেরকে একটু একটু মনে রাখতে হবে। ভাষা আন্দোলন 1948, আমরা ভাষা আন্দোলন 1941 এই জিনিসগুলো আপাতত পড়বো না। ভাষা আন্দোলন 1952 এই জিনিসটা আমরা একটু পড়বো। এই জিনিসটা পড়তে গেলে আমাদের একটু আগের স্লাইডে আসতে হবে। দেখেন, এই যে লাস্টের এটা দেখেন, কাজী গোলাম মাহবুব। কাজী গোলাম মাহবুবকে প্রধান করে যে অর্গানাইজেশন তৈরি হইলো কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা কতদিন, কত তারিখে হয়েছে? 1952 সালের জানুয়ারি মাসের 31 তারিখে। খেয়াল করেন কিন্তু, জানুয়ারি মাসের 31 তারিখ মানে জানুয়ারি মাসের শেষ দিন। তার পরের দিন হইতেছে ফেব্রুয়ারি মাস। জানুয়ারি মাসের ঠিক শেষ দিন এই কমিটিটা গঠন হইল। এই যে জানুয়ারি মাসের শেষ দিন 1952, আমরা এই জায়গা থেকেই শুরু করব। তো যে কাজী গোলাম মাহবুবের কথা বললাম, ওই কাজী গোলাম মাহবুবকে প্রধান করে 40 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া হলো বা পরিষদ করে দেওয়া হলো, 40 সদস্য বিশিষ্ট। এখানে 40টা আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ হিসেবে মনে রাখতে হবে। 40 সদস্য বিশিষ্ট যে কমিটিটা হলো, 40 সদস্য বিশিষ্ট কমিটি। তো কমিটি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বার লাইব্রেরি আছে, ওইখানে আব্দুল হামিদ খান ভাসানী উনি উপস্থিত ছিলেন। এই মিটিং এ ওই দিনই, যেদিন গঠন হইলো, ঠিক ওই দিনই একটা সিদ্ধান্ত হইলো যে আমরা আগামী মাসের, অর্থাৎ আজকে তো জানুয়ারি মাসের 31 তারিখ, তার মানে ফেব্রুয়ারি মাস পড়তেছে। তো ফেব্রুয়ারি মাসে আমরা ভাষার জন্য একটা দিন হরতাল ডাকলাম। সে একটা দিন কবে? 21শে ফেব্রুয়ারি। দেখেন, এই যে আমরা 21শে ফেব্রুয়ারি বলি না, আমরা যে পালন করি, 21শে ফেব্রুয়ারি ওই দিন হরতাল ডাকা হয়েছিল। তো 21শে ফেব্রুয়ারি হরতাল ডাকা হয়েছিল, এই সিদ্ধান্তটা কবে আসছিল? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। 21শে ফেব্রুয়ারি যে হরতাল ডাকা হয়েছিল, এই সিদ্ধান্তটা আসছিল 31শে জানুয়ারি 1952। এইভাবে যদি লিঙ্ক আপ করে পড়েন তাহলে দেখবেন আপনাদের মনে রাখা সহজ হবে। এবার দেখেন, 31 তারিখে ওদের যে গোয়েন্দা, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা টংস্থা আছে যারা, ওই সময় যারা ছিল, এই জিনিসটা তো সরাসরি গোয়েন্দা সংস্থার হাতে চলে যায় যে কারা কবে হরতাল ডাকতেছে। তো এই জিনিসটা যখন গোয়েন্দা সংস্থার হাতে চলে যায়, তারা সরকারকে জানায় যে এরা কিন্তু 21শে ফেব্রুয়ারি হরতাল ডাকছে, এবং এই যে সংগঠনটা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এরা কিন্তু বেশ শক্তিশালী সংগঠন। তো কাজেই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য ওরা কিন্তু হুঁশিয়ারি করছিল, গোয়েন্দা সংস্থাগুলো। এবং সেই হুঁশিয়ারির প্রেক্ষিতে ওরা ভয় পেয়ে, তৎকালীন যে সরকার ছিল, নুরুল আমিন সরকার, ওরা কি করছে, 21শে ফেব্রুয়ারির আগের দিন 20শে ফেব্রুয়ারি ওরা করলো কি, জরুরি অবস্থা ঘোষণা করলো। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ওরা 144 ধারা জারি করছিল। কিন্তু 144 ধারা জারি করে বললো যে আমরা 144 ধারা জারি করলাম, এখান থেকে যেন কেউ মুভ না করে। বাট ওই সময় 20 তারিখেই ওরা আবার একটা সিদ্ধান্ত নেয় ওই আবুল হাসেমের নেতৃত্বে, যে না, আমরা 144 ধারা ভঙ্গ করব। এই জায়গায় কিন্তু অনেকে দোনা মনে ছিল যে আসলে 144 ধারা জারি করছে, এখন এর ভিতরে আমাদের নামা উচিত হবে কিনা, যদি গুলি টুলি করে দেয়, এরকম ছিল। আবার কেউ কেউ বললো যে না, গুলি করে করুক, আমরা একটা শেষ দেখে ছাড়বো। এই যে গুলি করবে কিনা, আমরা 144 ধারা ভাঙবো কিনা, এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো হইতেছে 20শে ফেব্রুয়ারি 1952। তো শেষমেশ সিদ্ধান্ত হলো যে না, আমরা 21শে ফেব্রুয়ারি এই 144 ধারা মানবো না, আমরা বের হয়ে পড়বো। 144 ধারা ভঙ্গ করে বের হয়ে পড়ার সিদ্ধান্ত নিল। এবং এইখানে কি ঘটনাটা ঘটলো দেখেন, সকাল 11টায়, 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, এখন যারা, যেটা মেডিকেল কলেজ আছে, ওই সময় ওই জায়গাটা একটা আমতলা বলে একটা বিখ্যাত জায়গা ছিল। ওইখানে ছাত্ররা এই জড়ো টড়ো হইতো আর কি, ঠিক আছে, বিভিন্ন মিটিং টিটিং হইতো। তো সকাল 11টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, বর্তমান মেডিকেল কলেজের সামনে, ওইখানে গাজীউল হকের সভাপতিত্বে একটা ঐতিহাসিক সভা শুরু হয়। খেয়াল করেন কিন্তু, নামগুলো কিন্তু উল্টো পাল্টা লাগবে। এখানে কিন্তু 21শে ফেব্রুয়ারি যে সভাটা হলো, এই সভার কিন্তু সভাপতি ছিল গাজীউল হক।
এই গাজীউল হক একটা সভা তৈরি করলো এবং ওইখান থেকে একটা সিদ্ধান্ত আসলো যে আমরা তো ভঙ্গ করার সিদ্ধান্ত তো নিছি, তাহলে কিভাবে কিভাবে কি করা যায়। ওরা বলে যে দেখো, আমরা একসাথে সবাই বের হব না, আমরা 10 জন 10 জন করে একটা টিম বের হব। তো 10 জন 10 জন করে একটা টিম বের হব, ওই টিম অনুযায়ী আস্তে আস্তে 144 ধারা ভাঙবে আর কি। তো ওই টিম অনুযায়ী 144 ধারা ভঙ্গ করার জন্য 10 জন করে স্টুডেন্টরা বের হওয়া শুরু করছে। এবং প্রথম যে দলটা ছিল, ওই দলটা প্রধান যে ছিল, ওই দলের নেতৃত্ব ছিল হাবিবুর রহমান, চিনবেন হয়তো, বাংলাদেশের পর বিচারপতি হয় আর কি। তো আস্তে আস্তে যখন এরকম করে বের হয়, প্রথম দলটারে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, দ্বিতীয় দলে অ্যারেস্ট করে, এরকম টিয়ারশেল মারে। এক পর্যায়ে কি হয়, ওরা গুলি করা শুরু করে এবং পুলিশের গুলিতে ওই সময় ইনস্ট্যান্ট মারা যান অনেকেই। রফিক, জব্বার, সালাম, বরকত সহ অনেকেই মারা যান। এখানে একটা জিনিস নোট রাখেন, এই যে রফিক নামটা, যে এটা জগন্নাথ হলের একটা স্টুডেন্ট ছিল, জগন্নাথ কলেজের স্টুডেন্ট ছিল। এ কিন্তু প্রথম শহীদ। রফিক রফিক কিন্তু প্রথম শহীদ, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিল রফিক। এটা একটু মাথায় রাখবেন। এবং সালাম, এই সালাম ওই দিন গুলি খায় কিন্তু ওই দিন মারা যায় না। এই ভাষা শহীদ সালাম মারা যায় এপ্রিল মাসের 7 তারিখে। এতদিন কিন্তু সে ট্রিটমেন্ট নিচ্ছিল, পরবর্তীতে গিয়ে সে মারা যায়। এবং এই ঘটনা যখন ঘটে, ওই সময় কিন্তু অধিবেশন চলতেছিল সংসদে। এবং ওই সময় যে অধিবেশন চলতেছিল, ওই সময় মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ নামে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একজন সংসদ সদস্য ছিলেন বা গণপরিষদ সদস্য ছিলেন। এই জিনিসটা জানার সাথে সাথে আব্দুর রশিদ তর্কবাগীশ ইনস্ট্যান্ট ওই অধিবেশন ওয়াকআউট করে চলে আসে, ঠিক আছে। এবং ওনার সাথে আরো অনেকেই এই জিনিসটা ওয়াকআউট করে চলে আসে, সংসদ থেকে বা অধিবেশন থেকে বের হয়ে চলে আসে। তো তার কনসিকুয়েন্স হিসেবে এখানে আরো অনেক ঘটনাগুলো ঘটে আমরা জানি। আমরা একটু এই পাশে চলে আসি। এই ঘটনাগুলো ঘটার পর নানান ধরনের আন্তর্জাতিক চাপ টাপ আসে, দেশীয় চাপ আসে। দেশীয় চাপ আসার পরে বাংলা ভাষা হবে কি হবে না, উর্দু হবে কি হবে না, দীর্ঘদিন চলতে থাকে আর কি, ঠিক আছে। শেষমেশ 52 ভাষা আন্দোলন যেদিন হয়, 52 ভাষা আন্দোলন হওয়ার পর 54 সালে, তার ঠিক 2 বছর পরে 54 সালে কিন্তু এই পাকিস্তান গণপরিষদ শেষমেশ গিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় গণপরিষদে, মানে সংসদের ভিতরে। এই তারিখটা কবে? এই তারিখটা হচ্ছে 9ই মে 1954। খেয়াল করেন, প্রশ্ন আসবে এটা, যে গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে যে স্বীকৃতি দেয়, এটা কবে ছিল? 9ই মে 1954, তারিখটা ছিল 9ই মে 1954। অপশনে কিন্তু মাঝে মাঝে 1952 দিয়ে দিবে, আমরা কিন্তু অনেক সময় ভুল করি, 1952 দিয়ে চলে আসি। কিন্তু না, 2 বছর পরে গিয়ে 1954 সালের মে মাসের 9 তারিখে, এটা একটু মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস, 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান হয়। 47 সালে পাকিস্তান হওয়ার পর 56 সালে, প্রায় 9 বছর পরে ওদের প্রথম সংবিধান হয়। 56 সালে ওই সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান সরকার, পাকিস্তান গভর্নমেন্ট, যে না, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা। তাও দেখেন এই কথাটা লিখে দেয়, অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে। মানে উর্দু থাকলো, ওই বাংলাও থাকলো, অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলো 1956 সালে। এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আমাদের সংসদে বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয় বাংলাদেশ হওয়ার পর, 1971 সালের পর, 1987 সালে গিয়ে। এবার আসেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বাংলাদেশে যে এরকম ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটার পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু এই জিনিসগুলো স্বীকৃতি পায় নাই, স্বীকৃতি পাইছে আরো অনেক পরে। কানাডা একজন লোক থাকতেন, তার নাম ছিল রফিকুল ইসলাম। এই রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, এরা এই মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে কাজ করে। এরা বিভিন্ন সময় জাতিসংঘে মহাসচিব তাদের সাথে দেখা করতে যায়, বিভিন্ন জায়গায় পত্রিকায় কলাম লেখে, আহ মানুষের মাঝে আস্তে আস্তে ছড়ায়, কি বলা যায়, সচেতনতা ছড়ায়, যে দেখো আমাদের এই অঞ্চলে এরকম একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন ভাষার জন্য আন্দোলন, এবং সেই আন্দোলন করতে গিয়ে মানুষ মারা যায়। আসো আমরা এরকম একটা দিবস পালন করি, যে সারা বিশ্বের মানুষ, মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড নামে এই যে সংগঠনটা, সারা বিশ্বের মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটা পালন করবে। কারা ছিল দেশ হিসেবে? এই যে বাংলাদেশের রফিকুল ইসলাম এবং আব্দুল সালামের পাশাপাশি আরো একটা দেশ ছিল, সেই দেশটার নাম হচ্ছে সৌদি আরব। এবং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি দেয় কানাডা, খেয়াল করেন কিন্তু।
এই যে রফিকুল ইসলাম কিন্তু কানাডা প্রবাসী ছিলেন, সরি, উনি কানাডায় থাকতেন এবং কানাডায় দীর্ঘদিন ধরে এই জিনিসটার ক্যাম্পেইন চালাইছেন। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু কানাডা সরকার প্রথমে এই জিনিসটা স্বীকৃতি দেয় এবং তার পরবর্তীতে ইউনেস্কো দেয় তার 30তম সম্মেলনে। এটা ছিল 1999 সালের 17ই নভেম্বর। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 1999 সালে দেওয়ার পর তার ঠিক পরের বছর থেকে সারা বিশ্বে এই জিনিসটা পালিত হওয়া শুরু হয়। এবং জাতিসংঘ নামক যে সংগঠনটা আছে এটা কিন্তু ইউনেস্কো দিতেছে। এবং জাতিসংঘ কিন্তু সবচেয়ে বড় সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। এবং জাতিসংঘ এটা দিল কবে? 2008 সালে। জাতিসংঘ বলেছে 2008 সালে, ওরা বললো যে না, এখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হবে। কয়েকটা ফেজে, কয়েকটা ধাপে 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 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু পালিত হয়ে আসছে। বা এই জিনিসগুলো মানে একদিনে হয় নাই, এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে মানুষের মাঝে ক্যাম্পেইন করতে করতে ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ক্যাম্পেইন চালাতে 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 শেষমেশ 2008 সালে গিয়ে জাতিসংঘ এই জিনিসটার স্বীকৃতি দেয়। এবার আসেন শহীদ মিনার নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। শহীদ মিনার প্রথম নির্মিত কবে হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার কবে হয়েছে না হয়েছে, এই জিনিসটা আমরা একটু দেখে নিব। এই জিনিসটা বোঝানোর কিছু নাই, এই জিনিসটা আপনি একটু দেখলেই মোটামুটি পারবেন। এখানে দেখেন আমাদের শহীদ মিনারের কয়েকটা মানে ধাপে আমরা একটু আলোচনা করি। আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার, আর একটা আছে শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শহীদ শহীদ মিনার, কে কখন কোথায় এটার ডিজাইনার ছিলেন, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের সর্বোচ্চ যে শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেউ গেছেন কিনা জানি না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই এই জিনিসটা দেখা যায়। এবং সর্বোচ্চ 71 ফুট যে উচ্চতা, এই উচ্চতা সর্বোচ্চ শহীদ মিনার বলা হয়। এবং এর ডিজাইনার ছিলেন রবিউল হুসাইন। এবং বিদেশে যে শহীদ মিনার গুলো আছে এই জিনিসগুলো আমরা একটু দেখবো, না দেখলে এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে কিন্তু। এবার আসেন যুক্তফ্রন্ট। ওই সময় 1954 সালে ঠিক ওই সময় মুসলিম লীগের বলয় থেকে বের হয়ে এসে মুসলিম লীগের ঠিক বিরোধী, যে মুসলিম লীগ তো একতরফা ভাবে দাঁড়ায় গেছিল একটা দল। ওখানে সব সফিস্টিকেটেড লোকজন রাজনীতি করে, আমাদের দেশের চাষা ভুষা মানুষদের নিয়ে সেখানে কোনো আলাপ আলোচনা হয় না, এরকম একটা দল হিসেবে দাঁড়ায় যাওয়ার পর আমাদের এই অঞ্চলের কয়েকটা রাজনৈতিক দল মুসলিম লীগের বিরুদ্ধে দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়ে কইলো যে আমরা একটা নির্বাচন, যে প্রাদেশিক নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা মুসলিম লীগের বিরুদ্ধে এখন থেকে লড়বো। তো এই যে গঠনের সিদ্ধান্ত হয় যে মুসলিম লীগের বিরুদ্ধে আমরা লড়বো সামনে নির্বাচনে, এই গঠনের সিদ্ধান্তটা হয় বা গঠন হয় 1953 সালে। তারিখ দরকার নেই। 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, বাট গঠন হইলো 1953 সালে। এবং গঠনকারী কে গেছিলেন? এই যে এ কে ফজলুল হক ছিলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক, গণতন্ত্রের মানুষপুত্র নামে খ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানী। এরা সবাই মিলে যুক্তফ্রন্ট তৈরি করলেন। তো কোনো নির্বাচন করতে গেলে তো তার ইশতেহার লাগে। ইশতেহার জিনিসটা কি? ইশতেহার জিনিসটা হচ্ছে সেই বক্তৃতা বা বিবৃতি যে আমি যদি নির্বাচনে জিতি, নির্বাচনে জেতার পর আমি আসলে কোন কোন কাজগুলো করব, তার যে কি বলা যায় কমিটমেন্ট, যে আমি নির্বাচনে জিতলে এই কাজগুলো করব, সেগুলো আমরা ইশতেহার বলি। তো ওই সময় যুক্তফ্রন্ট টোটাল 21টা দফা দিছিল যে আমরা জিতলে এই কাজগুলো করবো। এই 21 দফা কে প্রণয়ন করছিলেন? এই 21 দফার প্রণয়ন ছিল কিন্তু আবুল মনসুর আহমেদ। খেয়াল করেন, এই আবুল মনসুর আহমেদের নামটা কিন্তু আমরা শুনছি কিছুক্ষণ আগে। আবুল মনসুর আহমেদ কি ওই যে মনে আছে কিনা, আমরা কি একটু আগেই আলাপ আলোচনা করলাম, তমুদ্দিন মজলিসের যে 3জন রাইটার ছিল, লেখক ছিল, তার ভিতরে একজন ছিল আবুল মনসুর আহমেদ। এই আবুল মনসুর আহমেদ কিন্তু যুক্তফ্রন্টের 21 দফা যে ম্যানিফেস্টো বা ইশতেহার, এই ইশতেহারও কিন্তু তৈরি করছিল। এখন এই 21টা যে দফা ছিল, এই 21টা দফার ভিতরে ভাষা রিলেটেড, বাংলা ভাষা সংক্রান্ত দফা ছিল টোটাল 5টা। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে যুক্তফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার ছিল 21 দফা, এই 21 দফার ভিতরে ভাষা সংক্রান্ত দফা ছিল কয়টা? ভাষা সংক্রান্ত দফা ছিল টোটাল 5টা। তো যুক্তফ্রন্টে কতটা দল ছিল? এটা তো একটা জোটের মতো। যুক্তফ্রন্ট হইতেছে একটা জোটের মতো। টোটাল 4টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়, এটা জোটের মতো করে। এরা কারা কারা ছিল? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগের হেড ছিল মাওলানা ভাসানী। আরেকটা ছিল কৃষক শ্রমিক পার্টি। এই কৃষক শ্রমিক পার্টির প্রধান ছিল এ কে ফজলুল হক। আরেকটা ছিল নিজামী ইসলামী। নিজাম ইসলামের প্রধান ছিল মাওলানা আতাহার আলী। এবং আরেকটা ছিল বামপন্থী একটা দল, বামপন্থী গণতন্ত্রী পার্টি, এর প্রধান ছিল হাজী দানেশ।
এই টোটাল চারটা দল, এই টোটাল চারটা দল নিয়ে যুক্তফ্রন্ট তৈরি হয়, খেয়াল করেন। এবং যুক্তফ্রন্ট গঠন হয় কবে? 1953 সালের 4ই ডিসেম্বর, ডিসেম্বর মাসের 4 তারিখে। এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের দেখতে হবে যুক্তফ্রন্ট গঠন হলো কবে। আচ্ছা, এখান থেকে জাস্ট একটু মনে রাখবো, যুক্তফ্রন্ট গঠন হলো, যুক্তফ্রন্ট নির্বাচন করলো মুসলিম লীগের বিরুদ্ধে। নির্বাচন করার পর যেটা হলো, তারা নির্বাচনে জিতে গেল। নির্বাচনে জিতে যাওয়ার পর তারা ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর তারা বেশ ভালোই ক্ষমতা চালাচ্ছিল, বা ভালো ক্ষমতা চালাইতে চালাইতে পাকিস্তান গভর্নমেন্ট যখন দেখলো যে না, প্রাদেশিক যে সরকার গঠন হয়েছে এরা বেশ ভালোভাবে চালাচ্ছে এবং মানুষের আস্থা অর্জন করতেছে, এই জিনিসটা তখন দেখলো, তখন ষড়যন্ত্র করে মাত্র 56 দিনের মাথায় যুক্তফ্রন্ট কেন্দ্র থেকে ভেঙে দিল। মাত্র 56 দিনের মাথায় এই যুক্তফ্রন্ট সরকার টোটাল ক্ষমতায় ছিল 56 দিন। 56 দিনের মাথায় এই জিনিসটা ভেঙে দেয়। এবং যুক্তফ্রন্ট কিন্তু ওই সময় অনেক আসন লাভ করছিল, টোটাল 309টার ভিতরে 236টা আসন, অর্ধেকেরও বেশি, প্রায় 3 ভাগের 2 ভাগের মতো আসন কিন্তু তারা লাভ করছিল। এখানে আমরা বিগত সালে কিছু প্রশ্ন প্রশ্ন দেখবো, সেই প্রশ্নগুলো আমাদের একটু সমাধান করতে হবে। এবার দেখেন, শরীফ শিক্ষা কমিশন। শরীফ শিক্ষা কমিশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট শরীফ শিক্ষা কমিশন পড়তে গেলে তার আগে আমার এই ঘটনাটা একটু জানতে হবে। এই ঘটনাটা না জানলে আমি শরীফ শিক্ষা কমিশনটা জানতে পারবো না। আইয়ুব খানের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। আইয়ুব খান আসলে কেমনে ক্ষমতায় অধিষ্ঠিত হলো? আইয়ুব খান তো রাজনীতিবিদ ছিল না। আইয়ুব খান ছিল আর্মিতে চাকরি করতো। আইয়ুব খান তো, যে লোক আর্মিতে চাকরি করতো সে ক্ষমতায় কিভাবে আসছে? দেখেন, 7ই অক্টোবর 1958, খেয়াল করেন, 1958 সাল অক্টোবর মাসের 7 তারিখ। ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল ফিরোজ খান নুন। এই ফিরোজ খান নুন নামটা গুরুত্বপূর্ণ কিন্তু। এই ফিরোজ খান নুন কে ছিল জানেন তো? এই যে ঢাকাতে খুব বিখ্যাত একটা মেয়েদের স্কুল আছে না, ভিকারুন্নেসা নুন। এই ভিকারুন্নেসা নুন যে মহিলা ছিল, সেই ভিকারুন্নেসা নুনের হাজবেন্ড ছিল ফিরোজ খান নুন। ফিরোজ খান নুনের সাথে বিয়ে হওয়ার পর আহ, এই ওনার যে ওয়াইফ ভিকারুন্নেসা নুন, ভিকারুন্নেসা নুন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছিল। তার ভিতরে একটা ছিল যে মেয়েদের জন্য ঢাকাতে একটা স্কুল করে দেয়া। তো যাই হোক, ওই ভিকারুন্নেসা নুনের হাজবেন্ড যে ফিরোজ খান নুন, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ওই ফিরোজ খান নুনকে আইয়ুব খান, মানে ওই সময়কার যে প্রেসিডেন্ট ছিল ইস্কেন্দার মির্জা, ইস্কেন্দার মির্জা উৎখাত করলো। খেয়াল করেন কিন্তু, ঘটনাটা খুব ইন্টারেস্টিং কিন্তু। প্রধানমন্ত্রী ছিল ফিরোজ খান নুন, ফিরোজ খান নুন উৎখাত করলো কে? ইস্কেন্দার মির্জা। ইস্কেন্দার মির্জা উৎখাত করে সামরিক শাসন জারি করে দিল পাকিস্তানে, যে এখন থেকে সামরিক শাসন জারি হবে। এই ঘটনা কবে ঘটলো দেখেন, 7ই অক্টোবর 1958। সামরিক শাসন যখন জারি করছে এই ইস্কেন্দার মির্জা, সামরিক শাসন যখন জারি করছে অক্টোবর মাসের 7 তারিখে, জারি করে এই সামরিক শাসনের প্রধান কে করছে? আইয়ুব খানকে করছে, ঠিক আছে, আইয়ুব খানকে। যে আইয়ুব খানকে বললো যে তুমি সামরিক শাসনের প্রধান হও, ইস্কেন্দার মির্জা আইয়ুব খানকে কইছে। বলার পর ভালোভাবে এইভাবে চলতেছিল, আইয়ুব খান সামরিক শাসনের প্রধান, ইস্কেন্দার মির্জা তখন প্রেসিডেন্ট। অক্টোবর মাসের 7 তারিখে এই ঘটনাটা ঘটছে। তার ঠিক 20 দিন পরে, 27 অক্টোবর, আইয়ুব খান নিজেই এই ইস্কেন্দার মির্জারে কিক আউট করে দিছে, মানে নিজেই ক্ষমতাচ্যুত করছে। মানে 20 দিন আগে যেই লোক আইয়ুব খানকে বললো যে তুমি প্রধান সামরিক শাসক হও, 20 দিন আগে যে লোকটা ইস্কেন্দার মির্জা, যে লোকটা বললো আইয়ুব খানের যে তুমি প্রধান সামরিক শাসক হও, সেই লোকটা সামরিক শাসক হইলো আর্মি অফিসার কিন্তু। হওয়ার ঠিক 20 দিনের মাথায় সে নিজেই তারা যে নিয়োগ করছিল তারা উৎখাত করলো। এবং উৎখাত করার ঠিক পরের দিন আইয়ুব খান নিজে রাষ্ট্রপতি হয়ে গেল। মানে আইয়ুব খানের মতো এরকম কান কাটা নাক কাটা লোকজন খুব কম আছে, ঠিক আছে। খেয়াল করেন কিন্তু, অনেক কাজ কাজ সে করছে এই অঞ্চলে, ঠিক আছে, নাক কান কাটার লোকজন খুব কম আছে। তা না হলে আমরা তো বলি না যে মির্জাফর সবচাইতে বড় বড় ওই যে বিশ্বাসঘাতক। মির্জাপুর বিশ্বাসঘাতক, ঠিক আছে, আইয়ুব খানও কিন্তু বিশ্বাসঘাতকতায় কম যায় না। তা না হলে 20 দিনের ভিতরে তারে যে নিয়োগ করছে সেই লোকটারে সে কিক আউট করে নিজেই রাষ্ট্রপতি হয়ে গেল। ঠিক 27 অক্টোবর 1958। আর তার পরের দিন 28 অক্টোবর 1958 সে নিজে প্রেসিডেন্ট হইল। এবার দেখেন, আইয়ুব খান ক্ষমতায় আসছে 1958 সালের 28 অক্টোবর। 28 অক্টোবর মানে অক্টোবর মাস কিন্তু প্রায় শেষ। এরপরে আসছে কি 2টো মাস, নভেম্বর ডিসেম্বর। এই সেই 30শে ডিসেম্বর 1958।
58। আইয়ুব খান ক্ষমতায় এসে প্রথম যে সেক্টরে হাত দিছিল সেই সেক্টরটা ছিল শিক্ষা কমিশন। আইয়ুব খান ক্ষমতা দখল করার ঠিক 2 মাসের মাথায় শরীফ শিক্ষা কমিশন গঠন করে। একদম ক্ষমতায় আসার পর প্রথম যে সবচেয়ে বড় যে সেক্টরে হাত দেয় সেটা হচ্ছে শিক্ষা সেক্টর, এডুকেশন সেক্টর। একটা শিক্ষা কমিশন করে দেয়, বলে যে তুমি এই শিক্ষা কমিশনটাকে কাজ দিল যে তুমি শিক্ষা মানে সিস্টেমটাকে টোটালি ঢেলে সাজাও। তো তখন এই শরীফ শিক্ষা কমিশন, এই শরীফ মানে কি, এই যে এই শরীফ লোকটা যে এই শরীফ মোহাম্মদ শরীফ ছিলেন হচ্ছে যে একজন মানে শিক্ষা সচিব ছিলেন কিন্তু, ঠিক আছে, একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন। তো এরা একটা রিপোর্ট দেয়। 58 সালে কমিশন কাজ শুরু করে এবং এই রিপোর্টটা দেয় 62 সালে। 59, 60, 61, 62, 4 বছর পরে রিপোর্ট দেয়। এই যে রিপোর্ট প্রকাশ করে 1962 সালে। ওই রিপোর্টের ভিতরে এরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে, এই যে সেই গুরুত্বপূর্ণ কথা। ওরা বললো যে শিক্ষা এমন কোনো জিনিস না যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। ওরা বললো যে শিক্ষা আলু না, পটল না, ঢেঁড়স না। তো শিক্ষা কি? তো শিক্ষা হইতেছে এরকম, মানে আলু পটল ঢেঁড়স না হইলেও অনেকটা ওই রকম জিনিসটা। কিরকম? যে আলু পটল ঢেঁড়স কিনতে গেলে যেরকম টাকা দেওয়া লাগে, তো শিক্ষা পাইতে গেলেও ওরকম টাকা দিতে হবে আপনাকে। এই জিনিসটা এরা বললো। দেখেন, তার আগে কিন্তু মোটামুটি মানুষ ফ্রিতেই শিক্ষা পাইতো। এই জিনিসটা বলার পাশাপাশি এরা আরেকটু বললো যে উর্দুকে সর্বজনীন ভাষায় রূপান্তর করতে হবে। যাই হোক, এই জিনিসটা আমরা বাদ দিই। এই জিনিসটা যখন কইছে যে শিক্ষা এমন কোনো জিনিস নয় যে বিনামূল্যে পাওয়া যেতে পারে, বাজারের আলু পটল ঢেঁড়সের মতো করে এটা কিনে নিতে হবে, তখন কিন্তু বাংলাতে আমাদের এই অঞ্চলে যারা ছাত্র ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, তারা কিন্তু আস্তে 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 বিক্ষোভের দানা বাঁধা শুরু করে। এবং খেয়াল করবেন, এই যে বিক্ষোভটা দানা বাঁধা শুরু করলো, মোটামুটি ওই সময় আইয়ুব খানের ভয়ে সবাই মোটামুটি তটস্থ। আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম যেই প্রোটেস্টটা হইলো, প্রথম যেই প্রতিরোধটা হইলো, প্রতিবাদটা হইলো, সেটা হচ্ছে শিক্ষা কমিশনের যে রিপোর্ট, সেই শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করা। এবং ওরা আরো কিছু কিছু জিনিস কিন্তু সুপারিশ করছিল। দেখেন এই লাইনটা দেখেন। ওরা বললো যে স্কুলে যদি 100 টাকা ব্যয় হয়, এই 100 টাকার ভিতরে 80 টাকা ব্যয় হবে ছাত্রদের বেতন থেকে, আর 20 টাকা সরকার ব্যবস্থা করবে। টোটাল 80-20-র ভিতরে চলে গেল। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। তো পরে তারা একটা হরতাল ডাকে। এই আমাদের যে ছাত্র সমাজ, তার একটা হরতাল ডাকে 17ই সেপ্টেম্বর 1962। খেয়াল করবেন, আজকে বাংলাদেশেও কিন্তু 17ই সেপ্টেম্বর 1962 বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। এই যে 17ই সেপ্টেম্বর 1962 শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়, বাট এটা কিন্তু 1962 সাল থেকে চলে আসতেছে, ঠিক আছে। তো ব্যাপক হারে আন্দোলন হয় এবং তাতে করে কিন্তু এই আইয়ুব খানের যে সরকার, এই সরকার কিন্তু মোটামুটি নড়ে চড়ে বসে। নড়ে চড়ে বসার পর তারা কিন্তু আরেকটা শিক্ষা কমিশন গঠন করে, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু মৌলিক গণতন্ত্র আসি। মৌলিক গণতন্ত্র জিনিসটা কি? মৌলিক গণতন্ত্র হচ্ছে এই জিনিস যে আপনারা যেরকম ভোট দেন, গড়পড়তা সবাই ভোট দেন। এই যে 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ভোট হলো, নির্বাচন হলো। নির্বাচনে কারা জিতলো? বিএনপি জিতলো, বিএনপি ক্ষমতায় আসছে। তো নির্বাচনে এই 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে কারা ভোট দিছে? আপনি ভোট দিয়েছেন, আমি ভোট দিয়েছি, আমরা সবাই ভোট দিছি, তাই না? গড়পড়তা সবাই ভোট দিছে। যাদের বয়স মোটামুটি 18 বছরের ঊর্ধ্বে তারা সবাই ভোট দিছে। তো বেসিক যে গণতন্ত্র, সেটাতে সবাই ভোট দিবে। আর মৌলিক গণতন্ত্র কি? যে না, সবাই ভোট দিবে না। তখন আইয়ুব খান নতুন একটা সিস্টেম চালু করলেন যে না, সবার ভোট দেওয়ার দরকার নেই। ভোট দেবে কিছু সিলেক্টেড মানুষ। কারা কারা? পূর্ব পাকিস্তান থেকে মানে 20,000, 40,000, আর পশ্চিম পাকিস্তান থেকে 40,000। দেখেন, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে টোটাল 40,000, 40,000 করে 80,000 মানুষ ভোট দেবে। তো এই 40,000, 40,000, 80,000 এরা কারা? এরা হইতেছে গভর্নমেন্ট সিলেক্ট করে যাদের দিবে তারা, ঠিক আছে। এই মানুষ, এরা ভোট দিবে সরাসরি। এই যে সিস্টেমটা, যে সব মানুষ ভোট দিবে না, এই সিলেক্টেড 80,000, 40, 40, 80,000 মানুষ ভোট দিবে। এই যে গণতন্ত্রের যে সিস্টেম, এটাকে বলা হয় মৌলিক গণতন্ত্র। এবং এই মৌলিক গণতন্ত্রের প্রবক্তা ছিলেন আইয়ুব খান। এটা ছিল 1959 সালের ঘটনা। আপাতত এইটুকু মনে রাখেন, 1959 সালে মৌলিক গণতন্ত্র চালু করেন আইয়ুব খান। এই জিনিসটা আমাদের একটু মনে রাখলেই চলবে। এবার আসেন 69-এর গণ অভ্যুত্থান। খেয়াল করেন, আমরা যখন এই সাধারণ জ্ঞানগুলো পড়াইতাম, বিগত সরকারের আমলে, এই ইউনূস সরকার থাকার আমলে, আমলে না, ইউনূস সরকারের আমল, আগের আমলে আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন কিন্তু এই বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে 69-এর গণ অভ্যুত্থানের থেকে অনেক 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 প্রশ্ন আসতো। এখন কিন্তু এই জিনিসটা অনেক কমে গেছে।
এখন মোটামুটি এই জিনিসগুলো আমাদের এইটুকু জানলেই মোটামুটি হবে। আহ খেয়াল করেন তারিখগুলো সবই 1969 সাল, জানুয়ারি মাসের 20 তারিখ, জানুয়ারি মাসের 24 তারিখ, তার ঠিক পরের মাসে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, তার 3 দিন পরে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, তার 4 দিন পরে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, এবং তারপর মার্চ মাসের 25 তারিখ। এরকম একটু খেয়াল করেন, ডেট গুলো একটু খেয়াল করেন। ডেট গুলো কিন্তু একটা ডেট আর একটা ডেট থেকে খুব বেশি দূর না, বা খুব বেশি ডেট এরকম না, অনেক দিনের গ্যাপ এরকম না। আসাদ নিহত হয়, আমরা ঢাকায় আসাদ গেট নামে যে গেটটা দেখি, এই আসাদ গেটের নাম ছিল আগে আইয়ুব গেট। মানে আইয়ুব খানের নাম অনুসারে এই গেটটার নাম ছিল আইয়ুব খান গেট বা আইয়ুব গেট বলতো। তো 69-এর গণ অভ্যুত্থানের সময় আসাদ নিহত হয়, ছাত্রনেতা আসাদ নিহত হয়। আসাদ নিহত হওয়ার পর ওই আইয়ুব খানের নাম চেঞ্জ করে ওই গেটের নাম হয় আসাদ গেট। এখনো পর্যন্ত ঢাকায় যারা যাওয়া আসা করেন দেখবেন মোহাম্মদপুরের ওই রোডটা আসাদ গেট নামেই পরিচিত, ঠিক আছে। এবং এইটা নিয়ে কিন্তু কবিতাও লেখা হয়েছে, আসাদের শার্ট নামে একটা বিখ্যাত কবিতা আছে কিন্তু। 20 তারিখের ঘটনা, 24 তারিখে নবকুমার ইনস্টিটিউটের ক্লাস 9-এর একজন ছাত্র মতিউর রহমান নিহত হয়। 15ই ফেব্রুয়ারি 1969 আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি সার্জন জহুরুল হককে হত্যা করা হয় জেলখানার ভিতরে। তার ঠিক 3 দিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহাকে গুলি করা হয় তার স্টুডেন্টদের সামনে। একটার পরে একটা হত্যা কিন্তু হইতেই আছে, খেয়াল করেন। এবং এর কনসিকুয়েন্স হিসেবে আইয়ুব খান যখন দেখলো যে পরিস্থিতি সামাল দেওয়া খুব মুশকিল, তখন এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা বলে যে মামলাটা ছিল ওই মামলাটা প্রত্যাখ্যান করে বা প্রত্যাহার করে নেয়। এটা এখন আর আপাতত না দেখলেও চলবে, ঠিক আছে। এবং আইয়ুব খানের বিরুদ্ধে যখন ব্যাপক হারে প্রোটেস্ট শুরু হইলো, প্রতিবাদ শুরু হইলো, ওই সময় আইয়ুব খান দেখলো যে আমার পক্ষে আর কোনোভাবেই ক্ষমতা চালানো সম্ভব না। তখন আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করে দিয়ে ক্ষমতা থেকে নেমে গেল। আইয়ুব খান যাওয়ার সময় কার হাতে ক্ষমতা দিল? এই যে জেনারেল ইয়াহিয়া খানের হাতে। এবং এটা কবে ছিল খেয়াল করেন ডেটটা, 25শে মার্চ 1969। তার ঠিক 2 বছর পরে 1969, 70, 71 ওই দিনে থাকবে 25শে মার্চ। 1971 সালের 25শে মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। এবং 1971 সালের 25শে মার্চ কি হয়, আমাদের এখানে ব্যাপক হারে গণহত্যা চালানো হয়। অপারেশন সার্চ লাইট নামে যে অপারেশনটা হয় সেটা কিন্তু শুরু হয়। তারিখের কনসিকুয়েন্সটা খেয়াল করেন, 25শে মার্চ 1969, ডেট একই থাকতেছে। 2 বছর পরে গিয়ে 1971 সালের 25শে মার্চ এই ঘটনাটা ঘটতেছে। আর 1971 সালের 25শে মার্চের ঠিক 2 বছর আগে কি হয়, আইয়ুব খান ক্ষমতা ছাড়ে। এখান থেকে আগে আমরা অনেক সাধারণ জ্ঞান পড়তাম, এখান থেকে আমরা এখন সাধারণ জ্ঞান জাস্ট কমাই দিছি, এগুলো না পড়লেও চলবে। সাধারণ জ্ঞানে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন হয় 1970 সালে। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, জাস্ট একটু দেখলেই হবে। অসহযোগ আন্দোলন একটা দেখবেন 2রা মার্চ বিশেষ করে। দেখেন 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতৃবৃন্দ মানচিত্র ঘোষিত বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আমরা গতদিন ক্লাস করছিলাম মনে হয়, যেটা তার ভিতরে একটা সাধারণ জ্ঞান আমরা পড়ছিলাম, 2রা মার্চ পতাকা দিবস হিসেবে পালন করা হয়। 2রা মার্চ বাংলাদেশের পতাকা দিবস পালন করা হয়, কেন হয়? কারণ 1971 সালে 2রা মার্চ প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, মানচিত্র ঘোষিত পতাকা। এবং এই পতাকাটা কে উত্তোলন করেন? আসম আব্দুর রব। এই মোটামুটি আপনার একটু এগুলো জাস্ট একটু দেখবেন। এখান থেকে বিগত সালে বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা আরো কমায় দিচ্ছি। এখানে সাধারণ জ্ঞান হিউজ পরিমাণে ছিল, সেগুলো এখন আপাতত দেখা লাগতেছে না। এবার দেখেন টোটাল 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের টোটাল যে অপারেশন গুলো হয়, সেই অপারেশন গুলো কি কি ছিল, আমরা এখান থেকে সার্চ লাইট নামক অপারেশনটা একটু দেখবো। অপারেশন সার্চ লাইট 25শে মার্চে যে গণহত্যা চালানো হয় ওই সময়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এদেশের মানুষ চায় না মাটি চাই, এটা গুরুত্বপূর্ণ। এবং জ্যাকপট কি, অপারেশন জ্যাকপট হচ্ছে নৌবাহিনীদের একটা অপারেশন ছিল। অপারেশন কিলো ফ্লাইট কি, বিমান বাহিনীর একটা অপারেশন ছিল। চেঙ্গিস খান কি, ভারত পাকিস্তানের ভিতরে আস্তে আস্তে যে যুদ্ধ শুরু হয়ে গেলো সেটা। এবং ক্যাকটাস লিলি এই অপারেশনটা কি, এটাও ভারত পাকিস্তানের ভিতরে একটা যুদ্ধ শুরু হয়ে গেছিল, তারই একটা অপারেশন। অস্থায়ী বা প্রবাসী সরকার, অস্থায়ী বা প্রবাসী সরকার থেকে এই দুটো জিনিস একটু পড়বেন।
এই যে সরকার হইলো, এই সরকার হওয়ার পর কর্নেল এম এ জি ওসমানীকে প্রধান সেনাপতি করা হয়। এটা আপনারা সবাই জানেন, সাধারণ জ্ঞান পড়ছেন ছোটবেলায়। আব্দুর রব চিফ অফ স্টাফ করা হয়, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে ডেপুটি চিফ অফ স্টাফ করা হয় এবং বিমান বাহিনীর প্রধান করা হয়। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এই যে এই টেবিলটা থেকে, এই যে টেবিলটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ও, এখানে আরেকটা জিনিস মিস করে গেছি। এবার আসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল না, ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। মেজর জিয়াউর রহমান উনি একটা পরামর্শ দিয়েছিলেন যে বিপ্লবী শব্দটা কাটেন, কেটে শুধু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরণ করেন। তো জিয়াউর রহমানের এই পরামর্শে কিন্তু বিপ্লবী স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের নামটা থেকে বিপ্লবী শব্দটা বাদ দেওয়া হয়, দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নামটা করা হয়। এই জিনিসগুলো আপনারা জানেন। এবং এই জিনিস, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটা কি একটা রেডিও স্টেশন। এই রেডিও থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হইতো, মুক্তিযোদ্ধাদের উৎসাহ উদ্দীপনা দেওয়া হইতো এই সময় কিন্তু এই রেডিও স্টেশন থেকে। কেমন? এবং এই রেডিও স্টেশনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খুব গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় দুইটা মানে অনুষ্ঠান ছিল, চরমপত্র এবং জল্লাদের দরবার। এটা খুবই মানে বিখ্যাত একটা ইয়ে ছিল, অনুষ্ঠান ছিল। এবং ওই সময় এই অনুষ্ঠানে ইয়াহিয়া খানকে কেল্লা ফতে খান বলে প্রচার করা হতো, মানে একটা কমেডি টাইপ একটা অনুষ্ঠান ছিল। এবং এই টোটাল অনুষ্ঠানটার উপস্থাপক ছিলেন এম আর আক্তার মুকুল। এবং এম আর আক্তার মুকুলের একটা বিখ্যাত বই আছে, আমি এখানে দিই নাই, খেয়াল করবেন, আমি বিজয় দেখেছি। এটা কিন্তু অনেক সময় আসে। এম আর আক্তার মুকুল একটা বই লিখছিলেন, বইটার নাম হচ্ছে আমি বিজয় দেখেছি। এটা কিন্তু অনেক সময় সাধারণ জ্ঞানে আসে, আমি এখানে আসলে দিই নাই, জাস্ট একটু নোট নিয়েন। এবার আমরা জানি যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধে আমাদের টোটাল বাংলাদেশকে যুদ্ধের সুবিধার জন্য টোটাল 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এই যে চট্টগ্রাম থেকে 1 নম্বর সেক্টর শুরু হয়, এই যে চট্টগ্রাম কুমিল্লা এই পাশ থেকে আস্তে 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 এই পাশে গিয়ে শেষ। আর 11 নম্বর সেক্টরটা ছিল এই যে এই জায়গাতে। আমরা জানি 10 নম্বর সেক্টর ছিল টোটাল সমুদ্র এলাকাতে, 10 নম্বর সেক্টর ছিল। আপনারা এখানে যে কাজটা করবেন, আপনারা খেয়াল করবেন যে আপনাদের যে জেলা, আপনার যে জেলা, সেই জেলাটা আসলে কোন সেক্টরের ভিতরে ছিল এটা একটু মনে রাখবেন। ধরেন আপনার জেলা জামালপুর। তো জামালপুর যদি আপনার বাড়ি হয়, ভাইবার সময় আপনার প্রশ্ন করবে জামালপুর কোন সেক্টরের আওতায় ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, যে সেক্টর 11-এর ভিতরে ছিল জামালপুর। এই যে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এই জিনিসগুলো মনে রাখতে হবে। যদিও এই জিনিসগুলো আসলে প্রিলি পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, বাট ভাইবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার এই 11টা সেক্টরের প্রত্যেকটা সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। সেই সেক্টর কমান্ডার কারা ছিল? পুরো 1971 সালের 9 মাস জুড়ে কারা কারা এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিল আমরা একটু এখানে দেখি। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে টোটাল 11টা সেক্টর সেক্টর কমান্ডার দিয়ে দিছি, সবগুলোই দিতাম। কিন্তু যেগুলো আপনাদেরকে দরকার, যেগুলো আপনাদের বেশি বেশি পড়তে হবে এবং প্রশ্ন আসে, শুধুমাত্র সেগুলোই দিয়ে দিছি। বিশেষ করে 1 নম্বর সেক্টর, এগুলো এটা একটু খুব গুরুত্ব দিয়ে পড়বেন। 2 নম্বর সেক্টর খুব গুরুত্ব দিয়ে পড়বেন। 8 নম্বর সেক্টর খুব গুরুত্ব দিয়ে পড়বেন। এবং 11 নম্বর সেক্টর খুব গুরুত্ব দিয়ে পড়বেন। ওই সময় সেক্টরের পাশাপাশি 3টা ব্রিগেড ফোর্স করা হয়। এই 3টা ব্রিগেড ফোর্স আলাদা আলাদাভাবে যুদ্ধ পরিচালনা করে। এবং এই ব্রিগেড ফোর্সের নাম কি ছিল? জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। মেজর জিয়াউর রহমান বা এই যে বর্তমানে যে বিএনপির প্রতিষ্ঠাতা, এই মেজর জিয়াউর রহমান, উনার নামের জিয়ার থেকে প্রথম অক্ষর নামের জেড থেকে নিয়ে জেড ফোর্স। কে এম শফিউল্লাহ, শফিউল্লাহ নামের প্রথম অক্ষর এস নিয়ে এস ফোর্স। এবং খালেদ মোশাররফের খালেদের কে থেকে কে দিয়ে কে ফোর্স। এই 3টা ফোর্স আলাদা আলাদা করে করা হয় এবং এই আলাদা আলাদা সেক্টর করা হয় এবং তাদের সদর দপ্তরগুলো এখানে দেওয়া আছে। দেখেন, কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশ আপনারা সবাই জানেন। আমেরিকাতে একটা কনসার্ট হয় বাংলাদেশে যারা যুদ্ধে আহত হয় তাদের জন্য, এবং বিভিন্ন সময় যারা বিভিন্ন দেশে আশ্রয় নিছে, তাদের খাদ্যদ্রব্য, ওষুধপত্র, এগুলোর জন্য অনেক টাকার দরকার। তার জন্য আমেরিকাতে একটা কনসার্ট হয়, যে কনসার্টে সবচাইতে বিখ্যাত বিখ্যাত শিল্পীরা এসে গান বাজনা করেন আর কি। তার যে টিকিটের টাকা, সেই টিকিটের টাকা দিয়ে বাংলাদেশে সাহায্য পাঠানো হয়। ওই কনসার্টটা ছিল 1971 সালের 1 আগস্ট। ডেটটা গুরুত্বপূর্ণ। এবং স্থান ছিল ম্যাডিসন স্কোয়ার, নিউ ইয়র্কের। এবং টোটাল টাকা উঠছিল $2.5 লাখ। এই $2.5 লাখ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া হয়। এখানে একটু যৌথ বাহিনীটা আপনারা একটু দেখে নেবেন। যৌথ বাহিনীটা কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারতের সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী বা যৌথ কমান্ড চালু করে, এবং তারা দুইজনে মিলে শেষের দিকে 21শে নভেম্বরের পর থেকে তারা যুদ্ধটা পরিচালনা করে।
পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ 16ই ডিসেম্বর 1971, এগুলো আমরা সবাই জানি। কে কে স্বাক্ষর করছিলেন যৌথ বাহিনীর পক্ষে, পাকিস্তানের পক্ষে কে কে করছিলেন, এখান থেকে একটু দেখবো। প্রচলিত আত্মসমর্পণকারী টোটাল সৈন্য ছিল 91,000, একদম এক্সাক্ট ফিগারে, বাট প্রচলিত তথ্য অনুযায়ী 93,000 এটা ছিল আর কি। এবং পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে, এগুলো একটু দেখবো। সিমলা চুক্তি আপাতত দেখার দরকার নেই। এবার দেখেন আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে, 7 জন বীর শ্রেষ্ঠ কার কোথায় বাড়ি, কে কখন কবে মারা গেছে, এবং কে কোন সেগমেন্টে যুদ্ধ করছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কিন্তু কেউ আর্মি থেকে আসছে, কেউ ইস্ট পাকিস্তান রাইফেলস থেকে আসছে, কেউ নৌবাহিনী থেকে আসছে, কেউ বিমান বাহিনী থেকে আসছে। তো কে কোন জায়গা থেকে আসছে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেমন, এই জিনিসটা কিন্তু বারবার বিভিন্ন জায়গাতে পরীক্ষাতে আসে। এই জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে, কে কোন জায়গায়। আমি এখানে বিস্তারিত দিয়ে দিছি এই ছকটা। এই ছকটা আপনারা পড়বেন। আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে, এই ছকটা থেকে মানে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। খেয়াল করেন এক এক সময় এক একটা প্রশ্নের ধারা আসে। সেই ধারা অনুযায়ী বর্তমানে আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ, এই 7 জন বীর শ্রেষ্ঠর ইনফরমেশন গুলো পড়ে যাওয়া আমাদের জন্য খুব জরুরি। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে বিভিন্ন গ্যালারি ছিল। সেই গ্যালারিগুলোর আলাদা আলাদা নাম ছিল। বর্তমান সরকার কি করছে, সেই গ্যালারিগুলোর নাম কিন্তু এই যে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ আছে, এই গ্যালারিগুলোর নাম কিন্তু 7 জন বীর শ্রেষ্ঠের নাম অনুযায়ী কিন্তু করছে। তো কাজে এই 7 জন বীর শ্রেষ্ঠের গুরুত্ব আমরা সবাই বুঝতে পারতেছি। এবং আমরা জানি আমাদের যে বীরত্ব সূচক খেতাব আছে, প্রথমে বীর শ্রেষ্ঠ, তারপরে বীর উত্তম, বীর বিক্রম, তারপরে বীর প্রতীক। এই জায়গায় কে কতজন আছে, 7 জন বীর শ্রেষ্ঠের নাম আমরা সবাই জানি, এবং অন্যান্য যে উপাধিগুলো আছে এই উপাধিতে কে কতজন আছে আমরা এইগুলো একটু দেখবো। বিশেষ করে বীর প্রতীকটা একটু দেখবো এবং বীর উত্তমটা একটু দেখবো। এবং এইখান থেকে অল্প অল্প কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো আপনাদেরকে একটু পড়ে নিতে হবে। পারবেন সবই দেখবেন যে কে একজন ডাক্তার ছিল, কেউ হয়তো মানে কি বলা যায়, খাসিয়া সম্প্রদায়ের একজন নারী ছিল। এই জিনিসগুলো একটু দেখবেন, এই জিনিসগুলো দেখবেন এখান থেকে। এই যে এই জায়গাতে, এই জায়গা থেকে ইনফরমেশন খুব অল্প, বাট এইখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে, মানে বারবার রিপিট হয় প্রশ্নগুলো। এই মোটামুটি বিগত সালের প্রশ্ন। আজকের আলাপ আলোচনা মোটামুটি এই। আমাদের যদি ক্লাসের সংখ্যা একটু বাড়ানো যাইতো, তাহলে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।